আমাদেরকে শুনি আমরা। ম্যাম হার্ট ফেলিওর হলে ব্লাড প্রেশার কমে যায়, আর ব্লাড প্রেশার কমে গেলে সিম্প্যাথেটিক ব্লাড প্রেশার আগে তুমি কি বলবা না যে কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, কারণ হার্ট ফেলস টু পাম্প, সো স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট এগুলো কমে যাচ্ছে। এর ফলে কার্ডিয়াক আউটপুটের সাথে যেহেতু ব্লাড প্রেশার জড়িত, তাহলে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তাই না? কারণ তুমি হঠাৎ করে লাফ দিয়ে হার্ট ফেলিওর থেকে ব্লাড প্রেশারে কিভাবে চলে গেল এটা তোমাকে বুঝতে এবং বুঝাতে দুইটাই হবে, ঠিক কিনা? বুঝছো কথাটা? তাহলে আবার বলো। ম্যাম হার্ট ফেলিওরে কার্ডিয়াক আউটপুট কমে যায়, যার ফলে ব্লাড প্রেশার কমে যায়, এন্ড ব্লাড প্রেশার কমে গেলে হচ্ছে সিম্প্যাথেটিক টোনটা বেড়ে যায়। সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, ভ্যাসো কনস্ট্রিকশন হলে আফটার লোড বাড়ে। এরপর একটা ইফেক্ট অন দা হার্ট, তাই তো? হার্ট ফেলিওরের কনসিকোয়েন্স একটা পেলাম। আর একদিকে কি হয়? ব্লাড প্রেশার কমে গেলে রেনাল ব্লাড ফ্লো কমে যায়। রেনাল ব্লাড ফ্লো কমে গেলে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন সিক্রেশনটা বাড়ে। রেনিন সিক্রেশন বাড়লে রেনিনের ইফেক্ট গুলো পাই, যেমন ভ্যাসোকনস্ট্রিকশন আর অ্যালডোস্টেরন ইফেক্ট। অ্যালডোস্টেরন ইফেক্টের মাধ্যমে সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন হয়, এগুলোর ফলে হচ্ছে প্রিলোড বাড়ে। আর ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য সেম আফটারলোড বাড়ে। আর প্রিলোড বাড়ে এবং আফটারলোড বাড়ে, এই দুটো হচ্ছে হার্টের উপর ইফেক্ট করে। আচ্ছা, তাহলে আফটারলোড এবং প্রিলোড আলটিমেটলি কি হলো? বাড়লো। আফটারলোড এবং প্রিলোড বাড়লো, তাই তো? হচ্ছে গিয়ে কার্ডিয়াক আউটপুট কমলো, ফোর্স অফ কন্ট্রাকশন কমলো। তাহলে আমাকে ড্রাগ অফ ম্যানেজমেন্ট কি ধরনের নিতে হবে? যারা ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, কার্ডিয়াক আউটপুটও বাড়ায়, এই দুই রকম ইফেক্ট থাকবে তাদের। আর সাথে যদি সম্ভব হয় প্রিলোড এবং আফটারলোড কমাবে, অথবা শুধু প্রিলোড এবং আফটারলোড কমায় দিয়ে আলটিমেটলি হার্টের উপর লোড, যেটা মানে যেই প্রেশার এগেনস্ট হার্টকে পাম্প করতে হয় সেটা কমায় দিবে। হ্যাঁ, যে কোনো অথবা দুইটা হলে তো আরো ভালো, তাই তো? এরকম ড্রাগ আমাদের নিতে হবে। হ্যাঁ, লিজেন্ড মইনুল কি বলো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। মাত্র জয়েন করছি। তা তো দেখলামই। আমরা নতুন কিছু বলিনি, আমরা পুরান প্যাচাল পড়তেছিলাম। আমরা গত ক্লাসে যেগুলো বিরক্তিকর ভাবে ক্লাস নিয়েছিলাম যে একটা, সেই ক্লাসটারই প্যাচাল পড়তেছিলাম যে আমরা কি পড়েছিলাম। আমরা পড়েছি প্যাথোফিজিওলজি অফ দ্য হার্ট ফেলিওর, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা না বুঝলে আমাকে ড্রাগ ম্যানেজমেন্টটা বোঝাটা একটু টাফ হয়ে যাবে। সো প্যাথোফিজিওলজি কি বলেছিলাম তুমি বলো তো একটু দেখি। প্যাথোফিজিওলজি অফ দ্য হার্ট ফেলিওর কি হয় আসলে? এরকম কার্টুন বলা ছবিটা কার রে? এত বড় বড় চোখ বলা, কোকড়া কোকড়া চুল বলা কার্টুন বলা ছবিটা কার? ওসমান গনি? ম্যাম ওসমান 14 রো। ওহো, আচ্ছা, কেমন আছো ওসমান? আলহামদুলিল্লাহ ভালো। কার্টুন একটা ছবি দিয়ে রাখছো কারণ তোমার ছবি নাই? আমি তোমাকে চিনতে পারতাম, ওসমান নামে, ওসমান কথাটা বললে আমার তো মাথার মাঝে আসবে এই ছবিটা, ঠিক কিনা? হ্যাঁ, এত বড় বড় চোখ, কোকড়া কোকড়া চুল, কি নিজের ছবি না দিতে ইচ্ছে করে না? ম্যাডামরা তাহলে চিনতে পারতাম। এমনিতে তো দেখলে চিনতে পারা যেত, এখন তো দেখার কোনো স্কোপ নাই। এই লিজেন্ড, যেমন লিজেন্ডের মতো একটা ছবি দিয়ে রাখছে যে দেখেই বুঝতে পারছি সে ফিউচার লিজেন্ড, এখনই আমার চোখের সামনে আসছে। হ্যাঁ, তো তোমাদেরকে এরকম চিনতে হবে না আমাদের, বলো? জি আমি চেঞ্জ করে দেব। চেঞ্জ করে নিজেদের ছবি দাও, তাহলে আমরা একটু দেখে দেখে চিনতে পারি। হ্যাঁ, আর ঈশা ব্যাকপ্যাক দেখাচ্ছ, হ্যাঁ মায়ের দিব, মায়ের, বুঝছো? ব্যাকপ্যাক বলে ছবি দেখলে হবে না, নিজেদের ছবি দিবা যাতে নাকি আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, ঠিক আছে? জি ম্যাম। স্টাইল মিস্টাইল করে দিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু চেহারাটা দেখাই আর কি, তাহলেই হবে। হ্যাঁ, কারণ ফ্রন্ট লাইনে তো সবাই আসো না, ফ্রন্ট লাইন ফাইটার তো সবাই হতে চায় না। আচ্ছা, কই মইনুল বললা না? এখানে যখন জি ম্যাম হার্ট ফেলিওর ক্ষেত্রে যখন বিপিটা যখন কম থাকে ম্যাম, কেন আমি হার্ট ফেলিওর থেকে লাভ দিয়ে বিপিতে চলে যাবো এটা বলো আমাকে আগে। লাভ দিয়ে বিপিতে যাবো কিভাবে? এখানে নো জাম্পিং, সিরিয়ালি। হার্ট ফেলিওর থেকে বিপিতে যাও কিভাবে যাচ্ছ? হার্ট ফেলিওর কথাটার অর্থ কি? হার্ট ফেলিওর কথার অর্থ হলো ব্লাড
মানে পাম্প করতে পারতেছে না প্রথমত। হার্ট Heart, পাম্প করতে পারছে না, ব্লাড কেন পাম্প করবে? হার্ট পাম্প করতে Heart, পারতেছে না, জি ম্যাম, কার্ডিয়াক মাসেল গুলোর পাম্পিং অ্যাক্টিভিটিটা কম। যথেষ্ট না, কম, তাহলে আলটিমেটলি স্ট্রোক ভলিউমও কমে যাচ্ছে, ফলে কার্ডিয়াক আউটপুট কার্ডিয়াক কমে আউটপুটও যাচ্ছে। কমতেছে। কার্ডিয়াক আউটপুট যেহেতু ব্লাড প্রেশারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সো ব্লাড প্রেশারও আলটিমেটলি কমে যাচ্ছে। এন্ড ব্লাড প্রেশার কমে যাওয়ার জন্য কনসিকোয়েন্স হিসেবে আমি কি পাবো সেটাই আমি দেখতে গিয়ে দেখলাম যে আফটারলোড প্রিলোড কি হয়েছে, আফটারলোড প্রিলোড বেড়েছে। বেড়েছে। আর কার্ডিয়াক আউটপুট তো কমলো, সেটা দেখলামই, ফোর্স অফ জি ম্যাম, কন্ট্রাকশনও কমে ফোর্স অফ গেছে। কন্ট্রাকশনও কমছে। আমার এই জন্য এই 4টা কথা আমি মূলত মনে রাখতে হবে। আর ইডিমাও হয় কিন্তু হার্ট ফেলিওর, যেহেতু পাম্প করতে পারে না, ফ্লুইড জমতে থাকে, অ্যাকুমুলেশন হয়ে ফ্লুইড জমতে জমতে কিন্তু আলটিমেটলি ব্যাকফ্লো হয়েও ভেনাস রিটার্ন হতে পারে না, পারে নাকি পারে না, বেশি বেশি করে হয়, হয় জন্য ওই যে ফ্লুইড ভলিউম বেশি আছে, তাহলে ভেনাস রিটার্ন বেশি, যার জন্য প্রিলোড বেশি। সো আমাকে পেরিফেরিতে ব্লাড রেখে দিতে হবে যাতে নাকি ভেনাস রিটার্নটা কম হয়, ফলে প্রিলোড অ্যাকুমুলেশন কম অফ হয়। হার্ট কম হয়। জি আর হচ্ছে আফটারলোড কমাইতে হবে, কারণ যেই লোডের এগেইনস্টে হার্টকে পাম্প করতে হয় সেটা আফটারলোড। সো আর্টারিওলার ব্লাড প্রেশারটা, টেনশনটা আমাদেরকে কমায় রাখতে হবে, মানে আর্টারিওলার ডাইলেটেশন করে রাখতে হবে। এই তো ছিল আমাদের গত ক্লাসের সামারি, তাই তো? জি ম্যাম। আচ্ছা, আমরা ড্রাগগুলোর মাঝে পড়ে ফেলেছিলাম ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন আমি আর নতুন করে যাব না। আমি শুধু বলি যে এখানে আমরা ডিগক্সিন বা কার্ডিওগ্লাইকোসাইড গ্রুপের ড্রাগের মেকানিজম বলে দিয়েছিলাম। এই মেকানিজমটা বুঝতে কারো অসুবিধা ছিল কিনা আমাকে একটু বলো কষ্ট করে। গতদিনের সাউন্ড ডিস্টার্বের জন্য তোমাদের সাথে আমার কমিউনিকেশনটা ভালো ছিল না। ডিগক্সিন বা কার্ডিওগ্লাইকোসাইড বা কার্ডিনোলাইটস যারা ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় তাদেরকে আমরা বলছিলাম, তাদের মেকানিক্যাল ইফেক্টে আমরা দেখেছিলাম যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পকে ইনহিবিশনের মাধ্যমে তারা আলটিমেটলি কার্ডিয়াক মাসেলের ভেতরের ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিয়েছিল। এছাড়া ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গিয়েছিল যেখান দিয়ে ক্যালসিয়াম এন্ট্রি হচ্ছিল, এবং আলটিমেটলি এরা সবাই মিলে সার্কুলাসমিক রেটিকুলাম থেকেও ক্যালসিয়াম রিলিজ করাচ্ছিল। সো ultimate effect was increased calcium in the cardiac muscle cell. This calcium then binds with the calmodulin, তারপরে actin myosin coupling হয়ে ultimately contraction হচ্ছিল। সো inotropic ইফেক্টটা ইনক্রিজ করছিল। সো পজিটিভ inotropic ইফেক্ট আমরা পেয়েছিলাম। এবং সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যেটা, ওটার নর্মাল কাজ কি এটা আমাকে মাথায় রাখতে হবে। আরেকটা ইনফরমেশন যেটা গত ক্লাসে আমি দেইনি, এই ক্লাসে আমি বলে দিচ্ছি যে এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যেটা তোমরা ছবিটার ক্ষেত্রে দেখবা যে পটাশিয়ামের সাথে এটার একটা ডিগক্সিন ড্রাগটা বা ডিজিটালিস ড্রাগ গুলোর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে সতীনের মতন অনেকটা, মানে কিরকম বলবো, এক প্রথম স্ত্রী থাকলে সে দ্বিতীয় স্ত্রীকে এন্ট্রি আর দিতে চায় না, অথবা দ্বিতীয় স্ত্রী থাকলে প্রথম স্ত্রীকে সে আর এন্ট্রি দিতে চায় না। হ্যাঁ, তাই ঠিক না? নাকি দুইজন স্ত্রী, দুই সতীন একসাথে সুখে মানে মিলেমিশে সংসার করছে, এমনকি খুব মানে অহরহ দেখা যায়, নাকি খুব রেয়ার চিত্র? কি মনে হয় তোমাদের? অসম্ভব এখনকার। অসম্ভব না, এস 4টা বিয়ে করার মতো না, অসম্ভব না, সম্ভব, বাট একই ঘরে রাখাটা চিত্রটা খুবই অবাস্তব, তাই তো? চুলাচুলি লেগে যাবে। তো এই ডিগক্সিন গ্রুপের ড্রাগ গুলোর পটাশিয়ামের সাথে সেরকম। কিরকম ব্যাপারটা দেখো, যখনই দেখা যায় পটাশিয়াম প্রেজেন্ট থাকে বা বেশি থাকে, তখন সে ডিগক্সিনকে আর এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর সাথে বাইন্ড করতে দেয় না, যেটা তার টার্গেট ছিল। হ্যাঁ, তো টার্গেটের সাথে বাইন্ড করতে না পারলে তাহলে ডিগক্সিনটা কাজ করতে পারবে না। That means you have to remember that whenever there is hyperkalemia, that means potassium level raised, it will inhibit the function of the digoxin. তাহলে ডিগক্সিন কাজ করতে পারবে না। আর তাহলে উল্টা চিত্রটাও মনে রাখতে হবে, whenever there is decreased potassium concentration in the blood, then it cannot bind with the ATPase pump, so digoxin ফ্রি পেয়ে যায়, ডিগক্সিন তখন ইয়ে করে, বেশি কাজ করবে। আপনি এখানে আচ্ছা একটু পরে আসেন, বেটার ক্লাসের পরে। ডিগক্সিন তখন কি করে, ফ্রি পেয়ে যায়, যে পটাশিয়ামকে আর কোনো নাই, আমার সতীন নাই, সো আমি ফ্রি পেলাম, আমি আমার সাইটে জায়গা দখল করলাম এবং কাজ করতে পারলাম। এখান থেকে আমার ইন্ডিকেশন, মানে মাথায় কি নিতে হবে, ক্লিনিক্যাল ফিচার, যে হাইপার ক্যালেমিয়া হলে ডিগক্সিন কাজ করতে পারছে না, তার রেসপন্স আমি পাবো না। তাহলে তোমাকে ডিগক্সিন হার্ট ফেলিউরে কাজ করানোর জন্য ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট পটাশিয়াম লেভেল ইজ উইদিন দ্য নর্মাল, ঠিক কিনা?
বেশি হলে কাজ করতে পারছে না, আর কম হলে কি হচ্ছে? কম হলে তো ডিগক্সিন বেশি কাজ করে ফেলতেছে। আর গত ক্লাসে আমরা ইনফরমেশন দিয়ে দিছিলাম যে ডিগক্সিনের থেরাপিউটিক ইন্ডেক্স কিন্তু ন্যারো, আর ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্সের এরকম একটা ড্রাগ যদি আমরা দেই তাহলে তার জন্য অল্প একটু ফেভারেবল সিচুয়েশন পেশেন্টের জন্য ভয়ঙ্কর একটা কন্ডিশন ডেভেলপ করবে, ঠিক কিনা? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এখন দেখো আমরা ডায়াবেটিক্স পড়ে ফেলেছি, হ্যাঁ? ডায়াবেটিক্স এর মাঝে এখন তাহলে তুমি নিশ্চয়ই একটা ড্রাগ ইন্টারাকশন অলরেডি বুঝে ফেলতেছো যে আইদার আমি থায়াজাইড অথবা যদি লুপ ডায়াবেটিক্স দেই যারা কি করে হাইপোক্যালেমিয়া করে, ওদের সাথে আমি যদি ডিগক্সিন কম্বিনেশন দেই তাহলে ডিগক্সিনের টক্সিসিটি হওয়াটা খুবই পারবে। স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে আবার আমি বলতেছি হার্ট ফেইলিউর, আবার আমি বলতেছি ইডিমা আছে, তাহলে আমার মাথায় খুবই স্বাভাবিকভাবে আসবে যে আমাকে ইডিমার কমানোর জন্য ডায়াবেটিক্স ইউজ করতে হবে, ঠিক কিনা? জি ম্যাম। তাহলে আমি যদি এই ক্ষেত্রে কম্বিনেশন দিতে হলে কোনটা দিব? আমি কি থায়াজাইড দিব, ফ্রুসেমাইড দিব, Potassium নাকি sparing. স্পাইরোনোল্যাকটোন দিব? আমাকে Spironolactone। অবশ্যই পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স গুলো দিতে হবে, ঠিক কিনা? জি ম্যাম। এইটাই মাথায় রাখবা ক্লিনিক্যালি, কারণ তোমার ডিগক্সিনের থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো, এবং থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো মানে এর যদি একটু ফেভারেবল সিচুয়েশন তুমি দিয়ে দিতে পারো তাহলে তার টক্সিসিটি সহজেই ডেভেলপ করবে। হ্যাঁ, তাহলে এই কয়েকটা ক্লিনিক্যাল সিচুয়েশন আমরা গত ক্লাসে বলেছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ইফেক্ট। মেকানিক্যাল ইফেক্ট আমি বলে ফেলছি, যে মেকানিক্যাল ইফেক্ট বলতে সে কিভাবে ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়ায় সেটাই। এবং তোমরা এইটাও দেখছো যে এই যে ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়ালো ডিগক্সিন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর মাধ্যমে, সে কিন্তু অক্সিজেন ডিমান্ড অফ দ্য কার্ডিয়াক মাসেল বাড়ায় নাই না একই সাথে। তো এইখানে আমি তাহলে অন্য সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ যারা ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানোর সাথে সাথে কার্ডিয়াক মাসেলের অক্সিজেন কনজাম্পশন বা ডিমান্ড যেটা ওটাও বাড়িয়ে দেয়, এর সাথে এই ডিগক্সিন গ্রুপের ড্রাগটা আমি কিন্তু এখানে পার্থক্য করে দিতে পারলাম। এবং ইম্পর্টেন্ট পার্থক্য, কারণ তোমার হার্ট এমনিতে এক্সস্টেড, তুমি যদি ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে গিয়ে অক্সিজেন ডিমান্ড আরো বাড়াও, হার্ট কিন্তু আরো এক্সস্টেড হয়ে যাবে, তখন পাম্পিং অ্যাক্টিভিটি তো এমনিতেই কম, সে আরো হয়রান হয়ে গেলে এক্সস্টেড হয়ে গেলে আরো পাম্প করতে পারবে না। তাহলে এটা কি বেনিফিশিয়াল এফেক্ট নাকি হার্মফুল এফেক্ট ডিগক্সিনের? বেনিফিশিয়াল ইফেক্ট। ডেফিনেটলি বেনিফিশিয়াল ইফেক্ট। এই বেনিফিটটা আমাকে মাথায় রাখতে হবে, এবং দিস ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইফেক্টে আমরা দেখতে পাবো যে ইট হ্যাজ নেগেটিভ ক্রনোট্রপিক ইফেক্ট। ক্রনোট্রপিক মানে হার্ট রেট, দ্যাট মিনস ইট ডিক্রিজেস হার্ট রেট। তাহলে এটা কি আমার ফেভারেবল নাকি আনফেভারেবল? ডিজায়ার্ড অর আনডিজায়ার্ড? হার্ট ফেলিউরের ক্ষেত্রে হার্ট রেট কেন আনডিজায়ার্ড? কেন আনডিজায়ার্ড? বাবারা দেখো সিম্প্যাথেটিক টোন তোমরা বাড়াই দিচ্ছ, তাহলে ওরা যে কম্পেনসেটরি কার্ডিয়াক আউটপুট বাড়ানোর সাথে সাথে হার্ট রেট বাড়াচ্ছে না তাকে তুমি বলতে পারতেছো? ওরা তো হার্ট রেট বাড়াচ্ছে, তাহলে ট্যাকিকার্ডিয়া হবে না? সিম্প্যাথেটিক ডিসচার্জ বেড়ে গেছে কি যায় নাই এটা বলো? জি ম্যাম। কার্ডিয়াক আউটপুটের হার্ট ফেলিয়ারের ফলে তুমি যে বলছিলা যে কার্ডিয়াক আউটপুট কমলো, ব্লাড প্রেশার কমলো, দুইটা ব্যাপার হবে তখন। একটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো কমার জন্য কনসিকুয়েন্স, আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক ডিসচার্জ বেড়ে যাবে। এই যে সিম্প্যাথেটিক ডিসচার্জ বেড়ে যাবে, যে চেষ্টা করবে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে, সে কি হার্ট রেট বাড়াবে না? শুধু হার্ট রেটও বাড়াবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? হার্ট রেট কমায় আনতে হবে। তাহলে এই যে ডিগক্সিন নেগেটিভ ক্রনোট্রপিক ইফেক্ট দেখায় বাট হার্ট রেট কমায়, ইট ইজ এ ডিজায়ার্ড ইফেক্ট ফর আস ইন হার্ট ফেলিউর। এখন আসো কিভাবে সেটা করে। ইট ইজ আ ম্যাজিক ড্রাগ। ইট অ্যাক্টস থ্রু অটোনমিক নার্ভাস সিস্টেম উইদিন থেরাপিউটিক অ্যান্ড টক্সিক ডোজ রেঞ্জ। এখন কোন সময় কোন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করবে সেটা ডিপেন্ড করবে ডোজের উপরে। যতক্ষণ পর্যন্ত তুমি থেরাপিউটিক ডোজ রেঞ্জের ভিতরে দিবা, সে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টটা বেশি দেখাবে। আর থেরাপিউটিক ডোজ রেঞ্জের এই ইফেক্টটার কারণ হচ্ছে দেখা গেছে যে তুমি কি করছো, তুমি ওদের ভেগাল ইয়েটার প্রতি অ্যাফিনিটিটা নর্মাল ডোজের ক্ষেত্রে দেখা যায় বেশি। ভ্যাগাল সেন্টারকে স্টিমুলেশন করে, আর তুমি জানো ভ্যাগাল স্টিমুলেশন হওয়া মানে হচ্ছে হার্ট রেটটা কমে যাবে, তাই না? এই হার্ট রেট কমে যাওয়ার পিছনে ভ্যাগাল স্টিমুলেশনটা তার জন্য দায়ী। এক্সাক্ট মেকানিজমটা জানা নাই যে কেন সে থেরাপিউটিক ডোজ রেঞ্জ এটা করছে, কিন্তু এটা সে করে থেরাপিউটিক ডোজে। হ্যালো, কেউ কিছু জিজ্ঞেস করছো? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু কারো একটা ভয়েসও শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, তুমি এখানে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দিয়েছো,
সবাই আনমিউট করে রেখো, যে কথা বলতে চাইবে শুধু সে মানে সবাই মিউট করে রাখো, যে কথা বলতে চাইবে বা যার কোনো প্রশ্ন থাকবে সে শুধু আনমিউট করে বা আমি জিজ্ঞেস করলে আনমিউট করো, ঠিক আছে? আদারওয়াইজ অন্য ইয়ে আসলে আমার মনে হয় যে কেউ কিছু জিজ্ঞেস করতেছো কিনা এরকম মনে হয়। আচ্ছা, তুমি এখন দেখো পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট করার মাধ্যমে তুমি কিন্তু সার্কুলেশন ইমপ্রুভ করে দিচ্ছো, ঠিক কিনা? হ্যাঁ, সার্কুলেশন ইমপ্রুভ হলে কিন্তু অটোমেটিক ওই যে তুমি যেটা ডিক্রিজ কার্ডিয়াক আউটপুটের জন্য সিম্প্যাথেটিক ডিসচার্জ বেড়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন আর হবে না। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ওভার অ্যাক্টিভিটি যেটা ওটা কমে যাচ্ছে। এভাবেও তাহলে প্যারাসিম্প্যাথেটিক আপার হ্যান্ড হচ্ছে, তখনও কিন্তু হার্ট রেটটা কমে যাচ্ছে। এটাও আরেকটা ইফেক্ট। আচ্ছা, এটা যেমন ব্যাখ্যা করা যাচ্ছে, প্রথমটা এক্সপ্লেনেশন বা এক্সাক্ট মেকানিজম আমাদের জানা নাই, তবে কিছু প্রবাবল মেকানিজম যেমন ডাইরেক্ট ডিক্রিজ অ্যাকশন অন দ্য এসি নোডাল ডিসচার্জ। কেন করে, কিভাবে করে সেটা ঠিক জানি না, বা আমরা কেউ এখনো ব্যাখ্যাটা জানতে পারিনি, কিন্তু এসি নোডাল ডিসচার্জ যদি কমায় দাও তাহলে হার্ট রেট কি হবে? ডেফিনেটলি কমে যাবে। এভি নোডাল কন্ডাকশনও কমায় দেয়, অ্যাকশন পটেনশিয়াল যেটা ট্রান্সমিট হয় সেটাকেও কমায় দেয় আলটিমেটলি, কারণ এসএ নোড থেকে ইয়ে হবে না, তৈরি কম হবে, এসএ নোড এভি নোডে কন্ডাকশন কম হবে, সো আলটিমেটলি হার্ট রেটটা কি হবে? কমে যাবে। এবং এটা কোন ডোজে হলো? এটা থেরাপিউটিক ডোজ রেঞ্জে। কিছু প্রবাবল ইয়েটা এটা আমরা প্রবাবল এক্সপ্লেনেশন এগুলো দিব এবং বলবো যে আলটিমেটলি হার্ট রেটটা কমে যাবে, নেগেটিভ অ্যানোট্রপিক ইফেক্ট থাকবে। হ্যাঁ, ইলেকট্রোফিজিওলজিক্যাল ইফেক্ট যেটা, এটা অনেকটা এই ইলেকট্রিক্যাল ইফেক্টারই এক্সপ্লেনেশন, এটা যাচ্ছি না আমি। ইলেকট্রোফিজিওলজিক্যাল ইফেক্টের ব্যাখ্যা যেখানে এখানে দিতেছে যে হার্ট রেট কমানোর পিছনে এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস দিয়ে একটা ব্যাখ্যা দেওয়ার করার চেষ্টা করছে। খেয়াল করো যে তোমার কার্ডিয়াক গ্লাইকোসাইড গুলো বলেছি যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কে ইনহিবিট করে, তাহলে সেলের ভিতরে তুমি জানো যে সোডিয়ামটা ট্র্যাপ হয়ে যায়, আর সোডিয়াম যেহেতু ট্র্যাপ হয়ে যায় তাহলে সোডিয়াম তো পজিটিভলি চার্জ, সো ডিপোলারাইজেশন রেটটা বেড়ে যায়, সো র্যাপিড অনসেট অফ সাকসেসিভ অ্যাকশন পটেনশিয়াল হওয়ার সম্ভাবনা সোডিয়াম ভিতরে ট্র্যাপ হওয়ার জন্য। এইটা গিয়ে অটোমেটিসিটি এবং অ্যারিথমিয়া এটা করার সম্ভাবনা, এবং এটা ইয়েতে এটা হয় হাই ডোজে। হ্যাঁ, থেরাপিউটিক ডোজে এটা হয় না। যখন তুমি ডোজটা বাড়ায় দিবা তখন সোডিয়াম অ্যাকুমুলেশন সেলের ভিতরে বেশি হয়ে যাওয়ার ফলে র্যাপিড অনসেট অফ অ্যাকশন পটেনশিয়াল, সাকসেসিভ অ্যাকশন পটেনশিয়াল র্যাপিড হওয়ার জন্য অটোমেটিসিটি বেড়ে যাবে, তখন সে গিয়ে অ্যাডমিট করবে। কিন্তু থেরাপিউটিক ডোজ রেঞ্জ এটা কিন্তু করবে না। টক্সিক ডোজে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা যেটা মোর হবে সেই ঘটনাটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া হলো। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছে কথাটা? ডোজের উপর ডিপেন্ড করবে তুমি কি ট্যাকিকার্ডিয়া পাবা না ব্র্যাডিকার্ডিয়া পাবা। হ্যালো, জি ম্যাম। আচ্ছা, কিছু ইসিজি চেঞ্জ হয়, টি ওয়েভ ইনভার্সন, পি ওয়েভে, তারপরে পিআর ইন্টারভেল ইনক্রিজ করে। পিআর ইন্টারভেল ইনক্রিজ করা মানে তো ইয়ে করা, হার্ট রেট আরো কম ব্র্যাডিকার্ডিয়া, কারণ রিফ্লেক্টরি পিরিয়ড থাকে, তাই না? তোমরা ইসিজির ইয়েগুলো মনে আছে? ফিজিওলজিতে পড়ছিলা যে ইসিজি কোনটা কেন হয়, পি ওয়েভ কেন হয়, এগুলো মনে আছে? ভুলে টুলে খেয়ে ওই কমিউনিটি মেডিসিন আর ফরেন্সিক মেডিসিনের চাপায় পড়ে পোস্ট মর্টেম গিয়ে সব খেয়ে বসে আছি। হ্যালো ভিউয়ার্স, আরেকবার দেখতে হবে ম্যাডাম। দেখে নিবা খুব দ্রুত, খুবই দ্রুত, কারণ হার্ট অ্যারিথমিয়া পড়তে গেলে তোমাকে এই জিনিসটা আবার মনে রাখতে হবে। আর এখানেও তো তোমার দেখো আমরা কিছু হার্ট রেটের ঘটনা, ইসিজির ঘটনা বলতে যাচ্ছি। আচ্ছা, এক্সট্রা কার্ডিয়াক কিছু ইফেক্ট আছে। কিডনিতে দেখা যাচ্ছে ডায়ালিসিস অকার্স, কারণ কি তুমি দেখো এইমাত্র ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াইলা, কার্ডিয়াক আউটপুট বাড়বে, তাহলে আলটিমেটলি রেনাল ব্লাড ফ্লো বাড়বে, তাহলে কার্ডিয়াক আউটপুট রেনাল ব্লাড ফ্লো বাড়লে তো ডায়ালিসিসও হবে। এটা একটা ইনডাইরেক্টলি ইফেক্ট। ডায়োরিস্টিক্স গুলো আমরা বলেছিলাম ডেফিনিশনে যে যারা সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমানোর মাধ্যমে আলটিমেটলি সোডিয়াম এক্সক্রিশন করার মাধ্যমে ইউরিন ভলিউম বাড়াচ্ছে তারা, কিন্তু এ কিন্তু সেভাবে করে না, এ ইনডাইরেক্টলি করে। কার্ডিয়াক আউটপুট বাড়লো, রেনাল ব্লাড ফ্লো বাড়লো, জিএফআর বাড়লো, সো আলটিমেটলি ইউরিন ভলিউম বাড়লো। এইভাবে ইনডাইরেক্টলি তারা এক্সট্রা কার্ডিয়াক ইফেক্ট হিসেবে ডায়োরিসিসটা করে কিডনিতে। থায়াজাইডের ডায়োটিক্সের ক্লাসিফিকেশনে আবার একটু ব্যাকে যায় দেখো যে আমরা বলেছিলাম যে মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী প্রাইমারি সেকেন্ডারি এরকম কিছু ভাগ করছিলাম, আর আদার গ্রুপেরও রেখেছিলাম এই ডিগক্সিন গ্রুপের ড্রাগটাকে। এরও কিছু ডায়োটিক ইফেক্ট আছে, বুঝা গেছে কেন আছে? জি ম্যাম। আচ্ছা, এখন যেই পয়েন্টটা তোমাদের লাস্ট যে পয়েন্টটা তোমাদের চোখের সামনে ভাসতেছে সেটাও খুব জরুরি, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইফেক্টটা তোমাকে মনে রাখতে হবে এই জন্য যে
অন্য সব ড্রাগের ক্ষেত্রে কমন গদবাধা আমরা বলতেই থাকি নাউসিয়া ভমিটিং, নাউসিয়া ভমিটিং, নাউসিয়া ভমিটিং. It doesn't bear any significance. But here, in case of digoxin, as it stimulates chemoreceptor trigger zone, ultimately causes nausea and vomiting. And you know that this drug has low therapeutic index. So if there is increase in the dose, that means near to the toxic dose, it causes stimulation of the chemoreceptor trigger zone. So early manifestation by early GIT manifestation of toxicity of digoxin is nausea and vomiting. Whenever you give digoxin to the patient, if he or she complains of nausea and vomiting, you have to be cautious, be cautious, be cautious. কেন? কারণ অন্য ড্রাগের ক্ষেত্রে আমার থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো না হলে আমার চিন্তার কিছু নাই, কিন্তু আমি এই ড্রাগটার থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো বলছি, তাহলে আমাকে কি করতে হবে? সাবধানে খেয়াল রাখতে হবে যে এর টক্সিসিটি হচ্ছে কিনা। এবং প্রথমেই পেশেন্ট যদি বলতে থাকে আমার বমি বমি ভাব লাগছে, তোমাকে মাথায় রাখতে হবে যে এটা তো হাই ডোজ হয়ে গেছে, এটা তো টক্সিসিটি শুরু হয়ে গেছে। সো সাবধান হতে হবে। মনে থাকবে কথাগুলো? জি ম্যাম। জি ম্যাম তো এখন বলছো? ভাইবার সময় যখন জিজ্ঞেস করা হয় ডিগক্সিনের আর্লি ম্যানিফেস্টেশন অফ অ্যাডভার্স ইফেক্ট, টক্সিক ডোজ, এগুলো কি? আর কারো মাথার মাঝে মুখের মাঝে আসে না যে নাউসিয়া এন্ড ভমিটিং। যদিও বা আসে, তার ব্যাখ্যাটা আসে না। কেন? তখন আর স্টিমুলেশন অফ দ্য কেমোরেসেপ্টর ট্রিগার জোন আমরা আর মুখ থেকে বুঝতে পারি না, কেন জানি না। যাই হোক, বলবা, চেষ্টা করবা মনে রাখতে এবং বলতে। এই যেটা বলছিলাম যে ডিগক্সিনের যে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো, সেটা সিম্পাথোমাইমেটিক ড্রাগের সাথে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই যে সিম্পাথোমাইমেটিক ড্রাগ ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন উইথ ইনক্রিজ অক্সিজেন কনজাম্পশন, বাট ডিগক্সিন ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন উইদাউট ইনক্রিজ ইন অক্সিজেন কনজাম্পশন। এইটাই হলো পার্থক্য। আর আরেকটা ভাইবা কোশ্চেন থাকে, হাউ ডিজিটাল ইজ ইমপ্রুভ ইন হার্ট ফেলিউর। এই যে হার্ট ফেলিউর হয়েছে, তখন তুমি ডিগক্সিন দিলে কি হবে? কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, তাই না? ফোর্স অফ কন্ট্রাকশন হচ্ছে, তাহলে যত জোরে ফোর্স অফ কন্ট্রাকশন হবে ভেন্ট্রিকুলার এমপ্টিংটা তত কমপ্লিট হবে, তাহলে রেসিডুয়াল ভলিউম তত কম থাকবে, হার্ট সাইজ তাহলে কমে আসবে। আর তুমি জানো স্টার্লিং স্লটা উইদিন একটা ভলিউম পর্যন্ত কাজ করে, তাহলে এখন আলটিমেটলি ব্লাড ভলিউম গুলো হার্ট চেম্বার থেকে বের হয়ে যাচ্ছে, ফলে কমপ্লিট এমপ্টিং হওয়ার জন্য হার্টের শেপটা আবার নর্মাল চলে আসতেছে, এবং ভলিউম যা থাকতেছে সেটা উইদিন স্টার্লিং লতে আসতেছে আবার, তাহলে স্টার্লিং লটা আবার কাজ করা শুরু করবে, তাহলে হার্ট তখন আরো সুন্দর করে কন্ট্রাকশন করতে পারবে। সো এইভাবে ডিগক্সিন ফেইলিং হার্টে ইমপ্রুভ করে। বুঝা গেছে? আমার নিয়ে ভেঙ্গা ব্যাপার না, বুঝা গেছে? তাহলে কি ম্যাম প্রিলোড আর আফটারলোড যেটা ছিল, মানে যার কারণে ব্লাডটা অ্যাকুমুলেট হয়েছিল, সেই এক্সট্রা অ্যাকুমুলেটেড ব্লাডটা আমি ডিগক্সিন দিয়ে পাম্প করে বের করে দিচ্ছি, তাই তো? হার্ট ফেলিওরের ডিগক্সিন ক্ষেত্রে দিয়ে হার্টের চেম্বারের ব্লাডটাকে তুমি যে পাম্প করতে পারতেছো ইফেক্টিভ ফোর্স অফ কন্ট্রাকশন ক্রিয়েট করার মাধ্যমে, এইটুকুন তুমি বুঝছো কিনা বলো? জি ম্যাম। হ্যাঁ, এটা যদি করো তাহলে কিন্তু তার প্রিলোড আফটারলোডের উপর ইফেক্ট না থাকা সত্ত্বেও, যেহেতু তুমি এমটিংটা কমপ্লিট করতে পারতেছো, সো তার স্টার্লিং ল ভলিউমটা আবার তুমি রিক্রিয়েট করতে পারতেছো। ও কিন্তু ডিগক্সিন কিন্তু ভ্যাসেলের উপর কোনো ইফেক্ট দেখায় নাই, তাহলে তুমি প্রিলোড এবং আফটারলোড বলতে পারবে না এখানে। বুঝে গেছে কথাটা? জি ম্যাম। কারণ প্রিলোড এবং আফটারলোড কারা হাত দিবে? যারা ভ্যাসেলে। আমি বলছি আফটারলোড মানে আর্টেরিয়াল জেনারেশন যারা করে, আর ভেনাস জেনারেশন যারা করে তারা প্রিলোড কমায়। তাহলে আমি তো ডিগক্সিনের ক্ষেত্রে বললাম শুধু কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে ইফেক্ট, ভ্যাসেলের কোনো ইফেক্ট তো বলি নাই, তাহলে ওকে আমি প্রিলোড এবং আফটারলোডে আনবো না। আনবো হচ্ছে গিয়ে কার্ডিয়াক স্ট্রোক ভলিউমের ক্ষেত্রে, যেহেতু সে ফোর্স অফ কন্ট্রাকশন করে, সো কমপ্লিট ভেন্ট্রিকুলার এমপ্টিং করতে পারে, তাহলে ভেন্ট্রিকুলার ব্লাড ভলিউম কম হতে থাকবে, কারণ এক্সট্রা ভলিউম জমতে জমতে মানে স্টার্লিং লটা ফেল করছিল। এখন সেই ভলিউমটা তুমি ইফেক্টিভ প্রেসার মাধ্যমে, পাম্পিং এর মাধ্যমে বের করে দিতে পারছো, সো ইউ আর গেইনিং অ্যাগেইন ব্যাক টু দ্য স্টার্লিং ল ভলিউম। আর তুমি জানো স্টার্লিং লতে যদি কাজ করা শুরু করে হার্ট, তখন যেই ভলিউমটা বাড়তি থাকতেছে সেটাকে সে আবার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানোর মাধ্যমেও ওভারকাম করে নিয়ে আসতে পারতেছে। সো ডিগক্সিনটা আলটিমেটলি স্টার্লিং লটাকে রিএস্টাবলিশ করতে পারে পজিটিভ অ্যানোট্রপিক ইফেক্টের মাধ্যমে। এইটুকুন কি বুঝে গেছে? জি ম্যাম। সবাই বুঝছো? ম্যাম বাকি সবাই বুঝছো? বলে ভালো হতো। সবার জন্য আরেকবার বললে ভালো হতো না? ম্যাম ডিগক্সিনের ইফেক্ট আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম,
এখানে জানতে পারলাম যে ফোর্স অফ কন্ট্রাকশনটা সে বাড়ায়। আর ফোর্স অফ কন্ট্রাকশন যদি বাড়ায় তাহলে আলটিমেটলি কি হবে, ভেন্ট্রিকুলার ভলিউম অফ ব্লাড যা ছিল সেটা বাইরে চলে আসবে কার্ডিয়াক আউটপুট এর মতো হয়ে। হ্যাঁ, তাহলে ভেন্ট্রিকুলার ভিতরে ব্লাড ভলিউমটা কি বাড়বে না কমবে এখন ডিগক্সিন দেওয়ার পরে? মাইনুর আর ঈশা ছাড়া বাকিরা বলো। কমবে ম্যাম। কমবে, এটা নিয়ে সন্দেহ আছে কোনো? না ম্যাম। এই যদি ভলিউমটা কমে যায়, হার্ট ফেলিয়ারে কি হয়েছিল, ভলিউমটা বেড়ে গেছিল, ফলে স্টার্লিং লটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছিল। এখন তুমি ইফেক্টিভ পাম্পিং এর মাধ্যমে স্টার্লিং লর জন্য যেটুকুন ভলিউম দরকার সেই ভলিউমে তুমি আবার হার্টকে ফিরায় নিয়ে আসতে পারছো। তাহলে এখন আবার তোমার স্টার্লিং লটা কাজ করা শুরু করবে। তাহলে তুমি জানো যে স্টার্লিং ল কথার অর্থ কি, যে ভলিউম, দ্য হায়ার দ্য ভলিউম দ্য হায়ার দ্য ফোর্স অফ কন্ট্রাকশন। তাহলে ওই স্টার্লিং ল কাজ করলে তখন সে নিজেও আবার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দেওয়ার চেষ্টা করবে এবং আরো ফ্লুইড ভলিউমটা ইফেক্টিভলি বের করে দেওয়ার চেষ্টা করবে, ফলে হার্ট ফেলিউর ইমপ্রুভ হয়ে যাবে। এবার বুঝছো কথাটা? হার্ট স্টার্লিং ল এস্টাবলিশ করার মাধ্যমে ডিগক্সিন নিজে তো ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, এইভাবেও সে ফেইলিং হার্টে হেল্প করছে। এছাড়া স্টার্লিং লকে আবার রিএস্টাবলিশ করার মাধ্যমেও সে হার্ট ফেলিউরকে ওভারকাম করার জন্য, ইমপ্রুভ করার জন্য হেল্প করলো। বুঝে গেল? এখন আসো কিছু আয়নের সাথে এই ডিগক্সিনের টক্সিসিটি বলবো। তোমরা এইমাত্র দেখলা যে ডিগক্সিন কিন্তু ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ায়, ফলে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়। তাহলে প্রথমে ক্যালসিয়ামটা বলে ফেলি। ক্যালসিয়াম যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে সে ডিগক্সিনের ইফেক্টটা আরো বাড়াই দিবে, তাহলে টক্সিসিটি হবে। এইটুকুন বুঝতে কোনো অসুবিধা আছে? যেহেতু দেখছি কার্ডিয়াক আউটপুট বাড়ানোর ক্ষেত্রে ডিগক্সিন আলটিমেটলি কি করছে, ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়াইছে। তো ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়লে সে এমনি যদি ব্লাডে তুমি ক্যালসিয়াম বাড়াও, সেও গিয়ে কন্ট্রাকশন বাড়াবে, সো ডিগক্সিনের ইফেক্ট আরো বেশি হবে, ফলে টক্সিসিটি হবে। এটুকুন বুঝতে বা এটুকুন লিঙ্ক আপ করতে অসুবিধা হচ্ছে? না ম্যাম। আর একটু আগে বলছিলাম না পটাশিয়ামের সাথে সম্পর্কটা সতীনের মতন সম্পর্ক, একটু আগে বলছিলাম। হ্যাঁ, সনাতন মানে একদম মানে চিরাচরিত যেই চিত্র, যা কেউ সে যেই যেই লিঙ্গেরই হোক না কেন, যেই অবস্থারই হোক না কেন, সে কিন্তু বুঝতে পারে। যদি বলি আমি সতীনের কথা, সে কিন্তু তার ধারণার মাঝে স্পষ্ট একটা ধারণা চলে আসে না? তাহলে ডিগক্সিনের সাথে পটাশিয়ামের সম্পর্কটা আমি বললাম সেরকম। তাহলে পটাশিয়াম যদি কমে যায়, ডিগক্সিন তখন একদম মানে বাহ 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 করতে করতে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের সাথে বাইন্ড করে এবং তার কাজটা দেখায়। তাহলে হাইপোক্যালিমিয়া হলে টক্সিসিটি পাবো, সাথে ম্যাগনেসিয়াম কমে গেলেও টক্সিসিটি পাবো। এই কয়েকটা লিঙ্ক আপ করে নেবা তোমরা। তাহলে ক্যালসিয়াম বাড়লে আর পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম কমে গেলে টক্সিসিটি হয়। ড্রাগ ইন্টারাকশনের ক্ষেত্রে এই আয়ন গুলা বলবা। ডায়াবেটিক্স এর সাথে ড্রাগ ইন্টারাকশন দ্য ডিগক্সিন খুবই ইম্পর্টেন্ট, সেটা অস্পির জন্য হোক, ভাইবার জন্য হোক, রিটার্নের জন্য হোক, পড়ে রাখবো। ডিগক্সিনের ক্ষেত্রে ডায়াবেটিক্স এর সাথে কম্বিনেশনে একটু আগেই বলছি, যারা হাইপোক্যালিমিয়া করে তারা ডিগক্সিন এর ট্যাকিকার্ডিয়াটা, ডিগক্সিনের অ্যাডভার্স ইফেক্টটা বাড়ায় দেয়। সো সেই ক্ষেত্রে আমাকে পটাশিয়াম দিতে হবে, কারণ হাইপোক্যালিমিয়া থেকে নরমাল পটাশিয়াম লেভেলে নিয়ে আসতে হবে আলটিমেটলি ডিগক্সিন টক্সিসিটি কমানোর জন্য। কুইনিডিন ইটস অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। এটাও দেখা যাচ্ছে যে ডিগক্সিনকে বাইন্ড করতে দেয় না। ড্রাগ ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিক্স ছাড়াও কুইনিডিনের সাথে ড্রাগ ইন্টারাকশন হতে পারে। কুইনিডিন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, এটার সাথে যেহেতু ডিগক্সিন অ্যারিথমিয়া করে এবং প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর সাথে এটা একটা ডিসপ্লেসমেন্ট ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো ডিগক্সিন, কুইনিডিন এগুলো দেওয়ার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে টক্সিসিটি যেন না হয়। পটাশিয়ামের সাথে, ক্যালসিয়ামের সাথে এবং ম্যাগনেসিয়ামের সাথে এগুলো বলে দিয়েছি, সেগুলো বলবো। এছাড়া আরো কিছু ড্রাগ আছে, যেমন ডিগক্সিন অ্যাবজর্পশন কমে যেতে পারে কিছু ড্রাগের সাথে, যেমন এই যে মেটোক্লোপ্রোমাইড, সুক্রোলফেট, অ্যান্টাসিড, নিওমাসিন, এগুলোর সাথে সম্পর্ক মানে ইন্টারাকশন হয়। আর অ্যাবজর্পশন বেড়ে যেতে পারে অ্যাট্রোপিন লাইক ড্রাগগুলো দিলে।
তো এই ইন্টারাকশন গুলো একটু খেয়াল রাখবো আমরা। এছাড়া সাকসিনাল কোলিন এটাও অ্যারিথমিয়া ইনডিউস করতে পারে। আর প্রোপানল তোমরা জানো অ্যারিথমিয়া করতে পারে বা অ্যারিথমিয়াতে ইউজ করো, সো এইটার সাথেও ইন্টারাকশন হওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমরা ডিগক্সিন কোন ধরনের হার্ট ফেলিউরে দিব? আমরা সাধারণত ক্রনিক হার্ট ফেলিউরে দিব, এবং সেক্ষেত্রে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সম্পর্কে ছোট একটু ধারণা নিয়ে নাও। অ্যাট্রিয়া কেওরটিক্যালি বিটস, একেবারে ট্যাকিকার্ডিয়ার মানে ইরেগুলার বিট হয়, যেখানে অ্যাট্রিয়া থেকে এসেনোডাল ডিসচার্জটা এমন বেশি বেড়ে যায়। আর তুমি জানো ডিগক্সিনটা থেরাপিউটিক ডোজ রেঞ্জে কি করেছিল? এসেনোডাল ডিসচার্জটা কমিয়ে দিয়েছিল। এবং অ্যারিথমিয়াকে তোমরা যদি সুপ্রাভেন্ট্রিকুলার এবং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াতে ভাগ করো, সুপ্রাভেন্ট্রিকুলার মানে হচ্ছে অ্যাবভ দ্য মানে এপিনোডাল কন্ডাকশন এর উপরে যেটা। তো তোমরা কন্ডাকশনের পাথওয়েটা মনে আছে? অ্যাট্রিয়াতে এসএ নোড, তারপরে লোয়ার পার্টে মনে হয় এবি নোড ছিল, তারপরে বান্ডেলা ফিস, তারপরে দুই দিকে ফাইবার গুলো ভাগ হয়ে গেছিল, এরকম ছিল না কন্ডাক্টিং সিস্টেমটা? সো এসি নোডাল অ্যাজ ওয়েল অ্যাজ এবি নোডাল ডিসচার্জ যেহেতু কমিয়ে ফেলছে, সো অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে বিট আসতে সে বাধা দিবে। সো সুপ্রাভেন্ট্রিকুলার কোনো ট্যাকিকার্ডি যদি হয়ে থাকে, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাট্রিয়াল ফ্ল্যাচার, এই ধরনের ক্ষেত্রে অ্যারিথমিয়ার জন্য তুমি অ্যান্টি অ্যারিথমিক হিসেবে ডিগক্সিনকে ইউজ করতে পারছো, কারণ থেরাপিউটিক ডোজ রেঞ্জে সে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া করে। এই জন্য আমরা এই দুই ধরনের ইন্ডিকেশন আমরা দেখতে পাই। উই হ্যাভ টু বি প্রিকশাস, কারণ এই একটা ড্রাগ যে হার্ট ফেলিউর ইমপ্রুভ করতে গিয়ে সে নিজেই কিন্তু অ্যারিথমিয়া করতে পারে। কারণ টক্সিক ডোজেস তুমি জানো যে সিম্প্যাথেটিক ওভারলোড হয়, ওভার অ্যাক্টিভিটি হয়, তো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। হাইপোক্যালিমিয়া হলে ডিগক্সিন টক্সিসিটি হয়। এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে খুব সাবধানে দিতে হবে। মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থাকলে সেক্ষেত্রে সব ঝামেলা হতে পারে। থাইরোটক্সিকোসিস পেশেন্ট, ওদের আরো অ্যারিথমিয়া থাকে, ডিগক্সিন আরো এটা বাড়িয়ে দিতে পারে। মিক্সিডিমার ক্ষেত্রেও কিছু প্রিকশন নিতে হবে। ডিগক্সিন এলিমিনেশন কম হয়, ফলে অ্যাকুমুলেশন হলে আলটিমেটলি ঝামেলা হতে পারে। অ্যাডভার্স ইফেক্ট কার্ডিয়াক টক্সিসিটি যে কি পেলাম আমরা, বাই দিস টাইম কিছুটা আইডিয়া পেয়েছি। রিদম ডিস্টারবেন্সটা করে, আর রিদম ডিস্টারবেন্সটা সে হাইপারক্যালিমিয়া ইনডিউস করার মাধ্যমে কিভাবে করতে পারে, যেমন সোডিয়াম পটাশিয়ামকে ইনহিবিট করলো, সো ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন অফ পটাশিয়ামকে বাধা দিল, তাহলে আলটিমেটলি হাইপারক্যালিমিয়া হতে পারে। হাইপারক্যালিমিয়া হলে হার্টের অ্যাক্টিভিটি যেটা ডিগক্সিনের কাজটা তখন কিন্তু বাধা পাবে। তারপরে অটোমেটিসিটি, লো ডোজে করতে পারে, স্লোইং করছে থেরাপিউটিক ডোজ রেঞ্জে, এত স্লো করতে পারে যে হার্ট ব্লক হয়ে যেতে পারে। তাহলে আর মাইল্ড কেসে তুমি দেখবা যে অ্যারিথমিয়া কি ধরনের পাইতে পারো, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া পাচ্ছ, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হতে পারে। মডারেট কেসে তোমাকে পালস দেখলে দেখবা পালসাস বিজেমিনি পাই, এবং সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সিভিয়ার কেস হয় সেক্ষেত্রে ভেন্ট্রিকুলার একটোপিক হয়ে যায়, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ফিব্রিলেশন হয়ে যায়, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া উইথ হার্ট ব্লক, এই ধরনের ঝামেলাগুলো হতে পারে। আর একদম অ্যাট্রিয়া এবং আলাদা, অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল আলাদা আলাদা হিসেবে বিট করতে থাকে, এভি ডিসোসিয়েশন হওয়ার মাধ্যমে কমপ্লিট হার্ট ব্লকও হতে পারে। এই ধরনের ঝামেলাগুলো সিভিয়ার কেসে তুমি পাবা। তাহলে এই মাইল্ড মডারেট সিভিয়ার বলার উদ্দেশ্য হচ্ছে এইভাবে আমরা ভাইবাতে জিজ্ঞেস করি, এবং আলটিমেটলি ট্রিটমেন্টও তোমাকে কি করতে হবে সেভাবে বলতে পারি। তো এখন তাহলে অ্যারিথমিয়া দুই রকমই দেখাতে পারে, সে ব্লকও হতে পারে, ট্যাকিকার্ডিয়াও হতে পারে। তো দুইটাই মাথায় রাখবো যে যেই ধরনের অ্যাডভার্স ইফেক্ট তুমি দেখবা সেইভাবে তোমাকে ট্রিট করতে হবে। ব্লক হলে একরকম ট্রিটমেন্ট, আর ট্যাকিকার্ডিয়া হলে আরেক রকম ট্রিটমেন্ট। বুঝাতে পারছি কথাটা? কারণ তুমি মেকানিজম অফ অ্যাকশনেই তুমি দেখতে পাইছো যে থেরাপিউটিক ডোজ রেঞ্জে সে ব্র্যাডিকার্ডিয়া করে, এবং ব্র্যাডিকার্ডিয়া স্লোয়িং করতে গিয়ে এমন করতে পারে যে কমপ্লিট ব্লকও হতে পারে। আর যদি ডোজ বাড়ায় দাও, টক্সিসিটি হয়, সেই ক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া করতে পারে। ঠিক আছে? জিআইটি তে তুমি জানো অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, যেটা আমি বলেছি কেমোরিসেপ্টর ট্রিগার জোন স্টিমুলেশন করার জন্য। এছাড়া ডায়রিয়া হতে পারে। সিএনএস এও কেমোরিসেপ্টর ট্রিগার জোন স্টিমুলেশনটা হয়, যার জন্য জিআইটি ইফেক্ট তুমি পাও। লং টাইম ইউজ করলে যেহেতু স্টেরয়েড নিউক্লিয়াস আছে, গাইনোকোমাস্টিয়া মেইন হতে পারে। আর চোখের দৃষ্টিতে সমস্যা হয়, জ্যানথোপসিয়া, ইয়েলো কালার ভিশন ঝামেলা হয়, ফটোফোবিয়া, ব্লারিং অফ ভিশন, এগুলা হওয়ার সম্ভাবনা আছে। কার্ডিয়াক টক্সিসিটি যদি তুমি দেখতে পাও, সাথে সাথে তোমাকে ডিগক্সিন বন্ধ করতে হবে, বিকজ ইট হ্যাজ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, সো ইউ হ্যাভ টু স্টপ। দেন পটাশিয়াম কমে গেলে, যেহেতু তুমি জানো যে ডিগক্সিন টক্সিসিটি হয়, সো পটাশিয়াম যদি কম থাকে তাহলে তোমাকে ওরাল বা প্যারেন্টারাল পটাশিয়াম দিতে হবে। তবে এটা দেখে নিতে হবে যে
পটাশিয়াম লেভেল কত আছে, কেমন আছে, সিভিয়ারিটির উপর নির্ভর করে। মাইল্ড কেস যদি হয় তাহলে ওরাল পটাশিয়াম দিলেই হয়ে যায়। আর যদি প্যারেন্টাল পটাশিয়াম রিকোয়ার্ড, ইট শুড বি গিভেন স্লোলি, কারণ পটাশিয়াম নিজেও কিন্তু অ্যারিথমিয়া, রিদম ডিস্টারবেন্স এগুলো করতে পারে। সো ইসিজি মনিটরিং মাধ্যমে দিতে হবে। ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া যদি হয়, যে ক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া হওয়ার সম্ভাবনা হচ্ছে, সেই ক্ষেত্রে আইভি ফেনাইটোয়াইন বা লিগনোকেইন দিতে হবে। লিগনোকেইন হচ্ছে সোডিয়াম চ্যানেল বন্ধ করে দিয়ে, ফেনাইটোয়াইন হচ্ছে সোডিয়াম চ্যানেল বন্ধ করে দিয়ে অ্যাকশন পোটেনশিয়াল ডিসচার্জটা কমাই দিবে, অ্যারিথমিয়াটা কমাই ফেলতে পারে। ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক যদি হয়ে যায়, যেটা বলছি যে দুই রকমই আমরা পাইতে পারি। ব্র্যাডিকার্ডিয়া হলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে স্টিমুলেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে স্টিমুলেশন দেওয়ার জন্য অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ দিতে হবে। অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ দিলে তোমার সিম্প্যাথেটিক ডিসচার্জটা আপার হ্যান্ড হবে। অ্যাট্রোপিন দিলে তখন তোমার মাস্কারিনিক বন্ধ হয়ে যাবে, সিম্প্যাথেটিক আপার হ্যান্ড হয়ে ব্র্যাডিকার্ডিয়া বা হার্ট ব্লকটা ইমপ্রুভ হবে। আর যদি হয় সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যার জন্য তোমার বেশি বেশি রেট যাচ্ছে, সেই ক্ষেত্রে দিতে হবে প্রোপানল। তাহলে বুঝছো, এক এক সময় এক একটা ড্রাগ, ডিপেন্ডস অন সিভিয়ারিটি, ডিপেন্ডস অন সিচুয়েশন, ক্লিনিক্যাল সিচুয়েশন, হুইচ ডিমান্ডস হুইচ ড্রাগ। বুঝা গেছে কথাটা? জি ম্যাম। If severe toxicity, temporary cardiac pacemaker তখন দরকার হতে পারে অনেক সময়, কারণ হার্টটা আমরা বলেছি যে অ্যাট্রিয়া আলাদা, ভেন্ট্রিকল আলাদা বিট করা শুরু করে। সো এই অবস্থায় তো পেশেন্টের একেবারে দম যায় অবস্থা থাকবে। সেই ক্ষেত্রে নর্মাল পেসমেকার, একটা মেশিন পেসমেকার ব্যবহার করে হার্ট রেটটা মেনটেন করতে হবে। এছাড়া ডিগক্সিনকে বাইন্ড করতে পারে এমন একটা ইমিউনোগ্লোবুলিন আছে, ডিজি বাইন্ড নামে, এটা শিপ থেকে পাওয়া যায়। নাও ইট ইজ অ্যাভেলেবল, এটা দেওয়া যেতে পারে। এটা ব্লাডের যে ফ্রি ডিগক্সিন সেটাকে বাইন্ড করবে এবং তাদের ইফেক্ট গুলো রিভার্স করতে পারে। These antibodies are life saving in severe toxicity due to cardiac glycosides. ডিজি বাইন্ড দিতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা পড়েছি ডিগক্সিন এবং কার্ডিয়াক গ্লাইকোসাইডস। আর কি কি ড্রাগ আছে যেগুলো আমরা হার্ট ফেলিয়ার ইউজ করতে পারবো? সেগুলোর মাঝে আছে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর। তোমরা ফসফোডাইএস্টারেজ এনজাইমটার ইম্পর্টেন্সটা মনে রাখতে হবে। সাইক্লিক এমপির সাথে এটা সম্পর্ক, এবং হার্টে যে ফসফোডাইএস্টারেজ সেটা হচ্ছে 3। তো ফসফোডাইএস্টারেজকে যদি ইনহিবিশন করো, তাহলে ফসফোডাইএস্টারেজের নরমাল কাজ হচ্ছে সাইক্লিক এমপি কে ইনঅ্যাক্টিভ করা। তাহলে এখন তুমি ফসফোডাইএস্টারেজ ইনহিবিট করার মাধ্যমে অ্যামরিনন, মিলরিনন এই ধরনের ড্রাগ বা ভেসনারন ড্রাগের মাধ্যমে তুমি সাইক্লিক এমপির কনসেন্ট্রেশন আলটিমেটলি বাড়ায় দিলা। আর তুমি জানো হার্টে সাইক্লিক এমপি যদি বাড়ে তাহলে কন্ট্রাকশন বাড়বে, আর ভেসেলে সাইক্লিক এমপি বাড়লে রিল্যাক্সেশন হবে। তাহলে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর গুলো মাইল্ড ফোর্স অফ কন্ট্রাকশন যেমন বাড়াচ্ছে, আর ভেসেলের উপরে যেহেতু রিল্যাক্সেশন করছে আর্টেরিয়াল এবং ভেনাস, সো আলটিমেটলি কি হবে, প্রিলোড এবং আফটারলোড দুটো কমে গিয়ে হেল্প করবে হার্ট ফেলিয়ারে। ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর গুলো এভাবে হেল্প করে। অ্যান্ড এদের অ্যাডভার্স ইফেক্ট একটু বেশি, এই জন্য এগুলোর ইউজ নট প্রেফার্ড নাওয়াডেজ। ফসফোডাইএস্টারেজ 5 কে ইনহিবিট করে একটা ড্রাগ সিলডেনাফিল, যেটা হার্টে পাওয়া যায় প্রচুর। এটা পেশেন্টদের পালমোনারি হাইপারটেনশন এবং হার্ট ফেলিয়ার থাকলে পেশেন্টদেরকে দেওয়ার জন্য ইন্ডিকেশন আছে ফর শর্ট টার্ম থেরাপি ইন পেশেন্টস উইথ হার্ট ফেলিয়ার। অ্যাডভার্স ইফেক্ট আছে নাউসিয়া, ভমিটিং, অ্যারিথমিয়া। ভেসনারনটা অ্যাগ্রানুলোসাইটোসিস করে দেখা গেছে যে ছোট্ট করে ইয়েতে চলে আসে, এমসিকিউ বা অসপিতে চলে আসে। অ্যাগ্রানুলোসাইটোসিস নামটা একটু মনে রাখতে হয়, ভেসনারন করে। আর অ্যামরিনন করে থ্রম্বোসাইটোপেনিয়া। মিলরিননের শর্ট হাফ লাইফ, সো হার্ট অ্যাডভার্স ইফেক্টটা কম। বিটা 1 অ্যাগনিস্ট, আমি নতুন করে আর কিছু বলবো না। সিম্পাথোমাইমেটিক ড্রাগ, ডোপামিন, ডাবিটামিন গ্রুপের ড্রাগ গুলো, এবং ডোপামিনের ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট আমাদের জানানো আছে। লো টু মডারেট ডোজে সে ভালো ইয়ে করে, হাই ডোজ দিয়ে দিলে সে ভ্যাসোকনস্ট্রিকশন করে ফেলে। তো এখানে ভ্যাসোকনস্ট্রিকশনটা কিন্তু ডিজায়ার্ড না, কারণ পেরিফেরাল রেজিস্ট্যান্স, আফটারলোড এগুলো সব আরো বেড়ে যাবে। সো লো টু মডারেট ডোজে সে কার্ডিওটনিক ইফেক্টের মাধ্যমে এবং আলটিমেটলি রেনাল ব্লাড ফ্লো বাড়ানোর মাধ্যমে হেল্প করতে পারে। ডাবিটামিন সরাসরি বিটা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে ইমপ্রুভ করতে পারছে। ডাপাক্সামিন অ্যাগনিস্ট অফ D1 D2 এবং বিটা 2। বিটা 2 কে যদি অ্যাগনিস্ট হয় তাহলে ভ্যাসোডাইলেশন প্রপার্টির মাধ্যমে হেল্প করতে পারে। নতুন ড্রাগ গুলো এখনো যেহেতু স্টাডি চলছে, তাই আমি এগুলো এখন বলছি না, তোমরা একটু মানে রিডিং দিয়ে রেখে তাহলে হবে। ডায়োরিক্স আমরা প্রাইভেসি, এটা নতুন করে বলা দরকার নেই। যেটা ভ্যাসোডাইলেটর গ্রুপের ড্রাগগুলো প্রিলোড আফটারলোড বাড়ায় দেয়। ACE ইনহিবিটরস, যেটা আমি বলতে যাচ্ছি, ACE ইনহিবিটরস গুলো আফটারলোড এবং প্রিলোড দুটাই কমায় দেয়, এবং আলটিমেটলি সরাসরি হার্টের উপর ফোর্স অফ কন্ট্রাকশন না বাড়ানো সত্ত্বেও
ACE ইনহিবিটরস গুলো অ্যাঞ্জিওটেনসিন 2 কে ইনহিবিট করতেছে, ফলে আফটারলোড এবং প্রিলোড দুটাই কমায় দেয় অ্যালডোস্টেরন ইনহিবিশনের মাধ্যমে। এখন এই ACE inhibitors are the preferable drug, choice of drug, ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইন কেস অফ হার্ট ফেলিউর। কেন? কারণ যেহেতু সে সরাসরি হার্টের উপর ইফেক্ট দেখাচ্ছে না, তাহলে কোনো ধরনের অ্যারিথমিক ইফেক্টটা থাকবে না। আইদার ট্যাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া এই ধরনের ঝামেলাগুলো সে কম করতে চাইবে। শুধুমাত্র প্রিলোড এবং আফটারলোড কমানোর মাধ্যমে সে সুইটেবল ড্রাগ হিসেবে এখানে গণ্য হবে। আর ওর থেরাপিউটিক ইন্ডেক্স তো অত ন্যারো না, যার জন্য ওকে আমরা ব্যবহার করতে পারছি ভালো মতনই। ঠিক আছে? সোডিয়াম নাইট্রোক্সাইড ও ভ্যাসোডাইলেটর, এটা প্রিলোড আফটারলোড কমায় দিয়ে, প্রাইজোসিন ও ভ্যাসোডাইলেটর, ক্যালসিয়াম ব্লকার, এগুলো তোমরা জানো। বিটা ব্লকারের ইনফরমেশন সম্পর্কে আমি একটু কথা বলে রাখতে চাচ্ছি। আমি বলছিলাম যে এটা প্রথমে বলবা না, এটা পরে বলবা, এবং ক্রনিক হার্ট ফেলিউরের ক্ষেত্রে বলবা। কেন? কারণ ক্রনিক হার্ট ফেলিউরের ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্ট চেষ্টা করে ফেলিউর, হার্টটা ওভারকাম করার চেষ্টা করে, নিজে কিভাবে ইয়ে করতে চায়। যেমন হার্ট ফেলিউরে হার্ট পাম্প করার চেষ্টা করবে, সো সিম্প্যাথেটিক ডিসচার্জটা সে ওভারকাম করে রাখতেছে। এটা একটা সিম্প্যাথেটিক ডিসচার্জ বেড়ে গেলে তাহলে আলটিমেটলি কি হবে, তোমার ট্যাকিকার্ডিয়া হবে। তাহলে বিটা ব্লকার গুলো সে ট্যাকিকার্ডিয়াটা কমাতে পারবে, এটা একটা। এছাড়া দেখা গেছে যে ইয়েটা তুমি যখন ব্লকার দিবা, লং টাইম ব্লকার দিলে তুমি জানো যে আপরেগুলেশন দ্য রিসেপ্টর হয়। তাহলে ব্লকার ইউজ করার ফলে বিটা রিসেপ্টর আপরেগুলেশন করলে তখন তুমি কিন্তু আস্তে আস্তে যদি উইথড্র করো, তাহলে রিসেপ্টর অ্যাভেলেবেল হবে, তখন তুমি নর্মাল অ্যাগোনিস্ট ড্রাগ দিয়ে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে পারবা। এটাও তোমার ক্রনিক হার্ট ফেলিউরে যে বিটা ব্লকার দিলে ইমপ্রুভ করতে পারে। এছাড়া ট্যাকিকার্ডিয়া কমায়, হার্ট রেট কমায় হেল্প করলো। আরেকটা যেটা করে যে যেহেতু তুমি জানো যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে হার্ট ফেলিউরে, ক্যাটেকোলামাইন ওভার অ্যাক্টিভিটি হয়েছে, তারা গিয়ে আলটিমেটলি অ্যাডভার্স ইফেক্ট গুলো করে। ও আর আলটিমেটলি দেখা যায় হার্টটা এই যে ফেল হয়েছে, ব্লাডটা সে পাম্প করতে পারতেছে না, ব্লাড জমতেই আছে হার্টে, হার্টটার শেপটা একটা গ্লোবিউলার শেপ হয়ে যায়, একটা ফুটবলের মতো হয়ে যায়। এই গ্লোবিউলার শেপটা যেন না হয়, রিমডেলিং করার মাধ্যমে আলটিমেটলি ওই যে ইয়ে হয়, ক্যাটেকোলামাইন যেগুলো বেড়ে গেছিল ওটা মাইটোসিস করে, মাইটোসিস করার মাধ্যমে কার্ডিয়াক মাসেলের শেপটা একটু ডিঅর্গানাইজড করে ফেলে। এখন এই মাইটোজেনিক ইফেক্টটা কমানোর মাধ্যমে বিটা ব্লকার গুলো রিমডেলিং করার মাধ্যমে শেপ যেটা গ্লোবুলার হয়েছিল সেটাকে আবার হৃদয়ের শেপে রাখার চেষ্টা করে। কথাগুলো কি কানে গেছে? বিটা ব্লকার রোলটা কি বুঝে গেছে? জি ম্যাম। আমি কিন্তু ভয়ঙ্কর রেগে গেছিলাম, সেখান থেকে আমি নিজের মাথাটাকে আবার শান্ত করে নিয়ে এসেছি। এখন তোমরা যদি ক্লাসে কথা শুনো, তাহলে আমাকে এরকম আর রাগ কখনো করতে হবে না, এবং এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? টিচারকে জি ম্যাম। ডিসওবে করাটা একটা শাস্তিযোগ্য অপরাধ, এবং সেটা তোমরা ক্লাসে করতেছো, এবং সেটা এতক্ষণ পর্যন্ত না জানাই করতেছিলা। এখন তোমাদের মানে অবচেতন মন সেটা জানায়ও দিতে চাচ্ছে যে তোমরা ডিসওবে করছো। কারণ আমি জানি এখানে যদি 93 স্টুডেন্ট প্রেজেন্ট থাকে, তার মাঝে 90 স্টুডেন্ট মিউট করে তাদের আইটেমে পড়া করতেছে জোরে জোরে। 3 জন স্টুডেন্ট হচ্ছে জি ম্যাম, ইয়েস ম্যাম, এটা ম্যাম, সেটা ম্যাম বলার জন্য। আমার তথ্যটা যে ভুল না সেটা আমি ভালো করে জানি। আচ্ছা, বিটা ব্লকারের রোল বোঝা গেছে? প্রথমেই দুম করে হার্ট ফেলিউর বিটা ব্লকার বলবো না। কোন ধরনের হার্ট ফেলিউরে? ক্রনিক হার্ট ফেলিউরে। কেন? ক্রনিক হার্ট ফেলিউরে কিছু প্রবাবল চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলোকে আমার ওভারকাম করার জন্য আমি বিটা ব্লকারকে হেল্পফুল হিসেবে ইউজ করতেছি। সো দেখো, এই যে সাজেস্টেড মেকানিজম অফ বেনিফিশিয়াল অ্যাকশন, অ্যাটেনুয়েশন অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ হাই কনসেন্ট্রেশন ক্যাটেকোলামাইন, কারণ তুমি জানো ক্যাটেকোলামাইন গুলো বাড়তে থাকবে, ওরা বডিকে কম্পেনসেট করার চেষ্টা করবে। তারপরে ব্লকার দিলে রিসেপ্টর আপরেগুলেশন হবে, তাহলে আলটিমেটলি হয়তো অ্যাগোনিস্ট গুলো কাজ করতে পারে, তখন হয়তো ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে পারে এটা। আর বিটা ব্লকার তো হার্ট রেট কমায়, সেটাও তুমি জানো। আর রিমডেলিংটা প্রিভেনশন করে বা রিডিউস করে। এই সবগুলো আলটিমেটলি হার্ট ফেলিউরে হেল্প করে, ক্রনিক হার্ট ফেলিউরে। ঠিক আছে? তাহলে ক্রনিক হার্ট ফেলিউরের ম্যানেজমেন্টটা সুন্দর করে রাখবা। এডুকেশন দিতে হবে যে কি কাজ করলে আপনার হার্ট ফেলিউরটা বাড়তে পারে, কি করলে কমতে পারে, এগুলা ডায়েট, তারপরে এক্সারসাইজ, এই ধরনের স্মোকিং এগুলো বন্ধ করে দিতে বলবা। তারপরে অ্যারোবিক এক্সারসাইজ করবে। তারপরে
অ্যাসপিরিন বা লিপিড লোয়ারিং ড্রাগ গুলো দিবা যাতে নাকি থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন না হয়। অ্যালকোহল কনজাম্পশনটা তো অবশ্যই বন্ধ করতে হবে, স্মোকিং স্টপ করতে হবে এগুলো। ড্রাগ থেরাপির ক্ষেত্রে কন্ট্রাকশন বাড়ায় এমন ড্রাগ, তারপরে প্রিলোড আফটারলোড কমায় এই ধরনের ড্রাগ তো স্বাভাবিকভাবে দিতে হবে আমাকে। তখন তুমি চয়েস করবা কি দিবা। হার্ট ফেলিউরে ডায়াবেটিক্স গুলো ফ্লুইড ভলিউম বেড়ে গেলে দিতে হবে, ভ্যাসোডাইলেটর, এসি ইনহিবিটর সেই। আর বিটা ব্লকার যেটা বলছি ক্রনিক হার্ট ফেলিউরে আমি দিতে পারি। হার্ট ফেলিউর উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে তখন আমাকে ডিগক্সিনের কথা চিন্তা করতে হবে, কারণ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে ডিগক্সিনটা ভালো কাজ করে। তাহলে ওয়ার্কলোড কমায় আনবো, তারপরে সোডিয়াম রেস্ট্রিকশন করব, তারপরে হচ্ছে ড্রাগ ম্যানেজমেন্টে এসি ইনহিবিটরস বা এআরবি দিব। আর যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তখন ওগুলো দিয়ে হবে না, তখন কারণ হার্টের উপর সরাসরি কাজের জন্য ডিগক্সিনটা ভালো কাজ করতে পারে। অ্যাকিউট হার্ট ফেলিউর ইটস অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন, এখানে তোমার একেবারে অপেক্ষার কিছু নাই, এখানে দ্রুত ধুমধাম ম্যানেজমেন্ট। So you have to manage the patient in the hospital. Number one, sit up the patient in the propped up position and pulmonary congestion যেন কম হয়, অক্সিজেন হাই ফ্লো অক্সিজেন দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে নাইট্রেটস দিতে হবে, ভ্যাসোডাইলেটরটা দ্রুত লাগবে, পেরিফেরাল কুলিং করে আলটিমেটলি হার্টের উপর লোডটা কমতে হবে, ডায়োটিক্স দিতে হবে দ্রুত ফ্লুইড ভলিউম কমিয়ে ফেলার জন্য, বেড রেস্ট রাখতে হবে যেন কোনো এক্সারশন না হয়। তারপর হচ্ছে ওপিয়েটস গুলো ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ কমায় ফেলতে পারে। আমরা মরফিন যখন পড়বো তখন দেখবো এটার ভ্যাসোডাইলেটেশন ইফেক্ট আছে, সো প্রিলোড আফটারলোড তো কমায়, সাথে সে কিছু ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথটা কমায় দেয়। আমি মরে যাচ্ছি যে একটা ভয়, এই ভয়ে অনেক মরে যায়, তো এই ভয়টা কমায় দেয় ওপিয়েটস গুলো, সো এখানে হেল্প করবে। আর এরপরেও যদি না হয় অ্যানোট্রপিক ড্রাগ হিসেবে দিতে পারো, কার্ডিয়াক আউটপুট যারা বাড়ায়। এই আর কিছু লাগবে না, এগুলো বাড়তি ব্যাখ্যা কথা আর কি। তাহলে এই ছিল অ্যাকিউট হার্ট ফেলিউর এবং ক্রনিক হার্ট ফেলিউর আলাদা আলাদা ম্যানেজমেন্ট, রিটেনে যে কোনো ভাবে আসতে পারে, এবং ইন্ডিভিজুয়াল ড্রাগের মেকানিজম এন্ড আলটিমেটলি ডিগক্সিন এবং এসি ইনহিবিটরস এর ইফেক্ট। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? হ্যালো? জি ম্যাম। ম্যাম বলো, শুনতে পারছো? মানে আমি এতক্ষণ মিউট ছিলাম, আমার একটা কল আসছিল সেজন্য। কোনো কোশ্চেন নাই হার্ট ফেলিউর সম্পর্কে? না ম্যাম, ঠিক আছে, পড়াশোনা করো হার্ট ফেলিউর সম্পর্কে। আর নেক্সট ক্লাসে অ্যাঞ্জাইনা পেক্টোরিস করবো, অ্যাঞ্জাইনা পেক্টোরিস একটু রিভিশন দিও। অ্যাঞ্জাইনা কয় ধরনের আছে, কি কি ড্রাগ দিতে হয়, কিভাবে দিতে হয়, কি কি ইফেক্ট, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। নেক্সট ক্লাস আগামী সোমবার, কালকে যেটা আমি বালিহ ম্যাডামের সাথে কথা বলে নিবো, আমি নিবো না কে নিবে, ঠিক আছে? ওকে ম্যাম। আইটেমের খবর বলো তো একটু আমাকে, তোমরা তোমাদের ম্যাম আমাদের আইটেম দিচ্ছ? জি ম্যাম দিচ্ছি। আইটেম দিচ্ছ? জিপিএনএস প্রায় সব বেচে শেষ, আর এখন সিভিএস এর ডায়াবেটিক্স দিছি, দেন অ্যান্টি হাইপারটেনসিভ দিছি। আর হার্ট ফেলিউর করানোর পরে হার্ট ফেলিউর দিতে পারবা আর কি। জি ম্যাম, অ্যান্টিপ্লাটিলেটও দিছি, আজকে অ্যান্টিকোয়াগুলেন্টস দেব।
হ্যাঁ ম্যাডাম যেগুলো পড়াই দিচ্ছে সেই আইটেমগুলো দিয়ে ক্লিয়ার করে ফেলবো, তাহলে ভালো হবে। সাথে সাথে দিলেই ভালো। আচ্ছা, যার যার ব্যাচ টিচারের সাথে যোগাযোগ হচ্ছে তো, জেরিন ম্যাডাম, জামাল স্যার এবং শাকিব স্যার তিনজনই তোমাদের ক্লাস সুন্দর করে নিতে পারতেছেন? জি ম্যাম। কোনো অসুবিধা হচ্ছে না তো? না ম্যাম। কোনো ক্লাস গ্যাপ যাচ্ছে না তো? না ম্যাম, যাচ্ছে না। টিউটোরিয়াল ক্লাসের সময় টিউটোরিয়াল নেওয়া হয় নাকি অন্য সময় নেওয়া হয়? ম্যাম টিউটোরিয়াল ক্লাসের সময় নেওয়া হয়। রাতের বেলা যে আইটেম দাও তোমরা বলো, ওটা কেন দাও? অনেক সময় বলো না রাত 10টার সময় আইটেম আছে, বলো না? এটা কাদের? ওইটা ম্যাম অন্য শিডিউল ক্লাস সাবজেক্ট। শুরু হওয়ার আগে ছিল। জি ম্যাম। অন্য সাবজেক্ট তো শিডিউল পাইছে এখন। জি এখন তো ম্যাম। রাত 10টার সময় আইটেম নেওয়ার কথা হয় না, জি তাই না? ম্যাম, একদমই হয় না। রাত 10টার সময় এখন কি করতে পারো? সিরিয়াল দেখতে পারো? না ম্যাম, সিরিয়াল দেখি না। না না, সিরিয়াল দেখো না, কি দেখো তাহলে? নেটফ্লিক্স এর মুভি? না ম্যাম, ওইটাও না। ওটাও না? তোমরা এত ভালো? জি ম্যাম। লিস্টটা কোথায় লুকে রাখো? হ্যাঁ ঠিক আছে। থাক, উত্তর লাগবে না আর। বুঝতে পারছি। ম্যাম বলো। আমাদের তৃষা ম্যাম কবে আসবেন? তো ম্যাটারনিটি লিভে আছে, এখন কখন আসবে বুঝতেছি না। তৃষা ম্যাডাম তোমাদের ব্যাচের? জি ম্যাম। ম্যাটারনিটি লিভ তো 4 মাসের জন্য থাকে, আর তাছাড়া 2 মাস তো এক্সটেনশন যেটা নিবে সেটাতে ক্লাস মানে নিতে পারবে। 4 মাস তো ওয়েট করতেই হবে তোমাদেরকে। প্রফের আগে পাবা আর কি, প্রফের আগে আশা করি পাবা। ঠিক আছে, তবে অন্য টিচারের দ্বারা কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, হ্যাঁ অন্য টিচার দিয়ে যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবা। ক্লাসটা তাহলে শেষ করে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু সালাম। জয়িতা আছো? জয়িতা দাস। ম্যাম আসসালামু আলাইকুম। এত চুপচাপ তো আমি কখনো মনে করি নাই যে তুমি ক্লাসে থাকবা জয়িতা, খুবই আনএক্সপেক্টেড। এটার ব্যাখ্যা এক হতে পারে তুমি ফার্মাকোলজি কিচ্ছু বুঝতেছো না, যার জন্য তুমি কথা বলার প্রয়োজনই মনে করতেছো না, এটাই আমি ধরে নিচ্ছি আপাতত। কারণ আমি তোমাকে আমার ক্লাসে আসার আগে যথেষ্ট টকেটিভ দেখছি, স্পিকেবল ফ্রন্ট লাইনার হিসেবে দেখছি, কিন্তু আমি আমার ক্লাসে তোমাকে দেখলাম যে ব্যাক বেঞ্চারের মতন তুমি চুপ করে থাকলা। কারণটা কি জানতে পারি? ম্যাম বুঝি তো কথা না বললে তুমি কি জানতে পারবা যে তোমার বুঝাটা ঠিক আছে কিনা? তুমি যদি কথা না বলো, তুমি যদি কোয়ারি না করো, তাহলে কি তুমি বুঝতে পারবা যে তোমার বুঝাটা ঠিক আছে কিনা? সরি ম্যাম, নেক্সট টাইম থেকে করব ম্যাম। এটা শুধু জয়িতার জন্য বলা না, জয়িতাকে আমি চিনি সেজন্য বলছি, কিন্তু সবার জন্যই আমার বলা যে সবাইকে আসলে সামনে আগায় এসে কথা না বললে বুঝতে পারবো না যে তোমরা আসলে বুঝতে পারতেছো কি পারতেছো না। ওই আইটেম আসলে পড়বো, আইটেমে ক্লিয়ার করে তারপরে প্রফের জন্য রেডি হব, আলটিমেটলি পাস করার জন্য চেষ্টায় রত হব। দিজ আর দা গদবাধা এইম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার কিছু বলার নেই, কিন্তু যদি আমার মানে এইমটা একটু অন্যরকম হয় যে জিনিসটা কি যেটা দিয়ে আমি সারা জীবন আমি যে ডিসিপ্লিনে যাই না কেন, আমি যদি বেসিক সাবজেক্টের টিচার হয়ে না থাকতে চাই, আমি যদি ক্লিনিশিয়ান হতে চাই এবং মানে একটা চ্যালেঞ্জিং পেশা আমার জন্য হতে হয় এবং সেক্ষেত্রে আমাকে রেশনাল সিলেকশন অনুযায়ী আগাইতে হয়, সেক্ষেত্রে ফার্মাকোলজি না বোঝা এবং না ভালো লাগার জন্য আমি আসলে বুঝি না কোনো কারণ থাকা উচিত কিনা। বিকজ ডে টু ডে এই ফার্মাকোলজি চেঞ্জ হয়, যেটার সাথে আপডেটেড থাকতে হয় এবং ক্লিনিক্যাল চ্যালেঞ্জ মেনটেন করতে হয়। তো তোমরা কোনো কথাই নেই তোমাদের, এই আর কি চুপচাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসমান গনি তো চেহারা এখন দিছে একদম ভালোই গুড।